সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসটা আমি বাফার দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে নিয়েছিলাম। তো আমি তোমাদেরকে ওখানে বাফার দ্রবণের উপর ভিত্তি করে 8টা গণিত সমাধান করে দিয়েছিলাম, আর তোমাদেরকে 5টা গণিত অনুশীলনের জন্য বা বাসায় করার জন্য দিয়েছি। তো আশা করি তোমরা এই গণিতগুলো পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সাহায্য করব। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব আমাদের রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায় এর শেষ অংশ, রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর অংশ। এটা আমাদের এই 4র্থ অধ্যায়ের শেষ অংশ। এটা তুলনামূলকভাবে সহজ অংশ এবং অনেকগুলো বিষয় তোমরা 9-10-এই পড়েছো। তারপরেও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা ভরের নিত্যতার সূত্র সম্পর্কে একটু জেনে নেব। এগুলো তোমরা পারো। শক্তির নিত্যতা নিয়ে জানব, বা রাসায়নিক পরিবর্তন, এগুলো 9-10-এর পড়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, পদার্থের অভ্যন্তরীণ শক্তি, এনথালপি, বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি, প্রমাণ বিক্রিয়া তাপ বা প্রমাণ বিক্রিয়া এনথালপি, তাপ রাসায়নিক সমীকরণ, অবস্থা পরিবর্তন তাপ, এরপরে দ্রবণ তাপ, প্রশমন এনথালপি, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারকের প্রশমন তাপ। এগুলো যদি আমরা আজকে পারি কভার করব, না হয় এগুলো আমরা আগামী ক্লাসে পড়ব। এগুলো অবশ্য গুরুত্বপূর্ণ। তোমরা এইখানে দেখো আমি রিয়াজটা দিয়ে রাখছি। এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এই বিশেষ করে এই 3টা প্রশ্ন থেকে পরীক্ষায় দেখা যায় যে ঘ নাম্বারে উচ্চতর দক্ষতা একটা না একটা পরীক্ষায়, যেটা আমরা আজকে পারলে কভার করব, না হয় আগামী দিন আমরা এগুলো পড়ব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আসো ভরের নিত্যতার সূত্র। এটা দিয়েছে বিজ্ঞানী ল্যাবোসিয়ে। আমরা জানি যে বিজ্ঞানী ল্যাবোসিয়েকে আমরা আধুনিক রসায়নের জনক বলে থাকি। তো এই ভরের নিত্যতার সূত্রকে আমরা বিভিন্ন ওয়েতে ব্যক্ত করতে পারি। তার মধ্যে এখানে আমরা দুটোকে ব্যক্ত করলাম। একটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থকে আমরা সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। এটার অর্থ হচ্ছে যে আমি এখানে একটা উদাহরণ রাখছি। এখানে আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করতেছে, তাহলে এদিকে বাম পাশে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, ডান পাশেও হাইড্রোজেন এবং ক্লোরিন এই পরমাণুগুলাই থাকবে। এখানে আমরা NaCl পাবো না বা ক্যাসিএল পাবো না, তাহলে হাইড্রোজেন ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে Na তৈরি হবে না। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না। এখানে পদার্থ বলতে মূলত নতুন পরমাণুর সৃষ্টি বা ধ্বংসকে বোঝানো হয়েছে। আমরা জানি যে নতুন পরমাণু বা পদার্থের সৃষ্টির জন্য নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে যে উপাদান পরমাণুগুলো থাকবে, উৎপাদও ঠিক একই উপাদান পরমাণুগুলো থাকবে। তো যেহেতু এখানে এটা ভর বিষয়ক একটা কথা, আমরা 2 নাম্বার সূত্রটাকে বেশি জোর দিব। 2 নাম্বারটা হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের যে মোট ভর উৎপন্ন পদার্থের মোট ভর সমান থাকবে। বিক্রিয়কগুলোর মোট ভর এবং উৎপন্ন পদার্থের মোট ভর সমান থাকবে। একদম সহজ সূত্র। আমরা এখানে একটা উদাহরণ বিবেচনা করেছি। A+B বিক্রিয়া করে C+D হয়।
তো এখানে এ বি সি ডি এর ভর আমরা বিবেচনা করলাম যথাক্রমে এম এন এক্স ওয়াই। তাহলে আমাদের এখানে যে বিক্রিয়ক এ আর বি, এর ভর এম, বি এর ভর এন, তাহলে তাদের যোগফল হচ্ছে এম প্লাস এন, আর সি এর ভর এক্স, ডি এর ভর ওয়াই, তাহলে তাদের মোট ভর হচ্ছে যে এক্স প্লাস ওয়াই। ভরের নিত্যতা অনুসারে বিক্রিয়কগুলোর মোট ভর এবং উৎপাদকগুলোর মোট ভর সমান থাকবে। এটার একটা পরীক্ষামূলক প্রমাণও আছে। এটা ল্যান্ডরোল্টের পরীক্ষা, আমরা এটা নিয়ে এখানে পড়বো না। এটা তোমরা যারা জানতে চাও একটু নিজেরা পড়ে নিতে পারো। এরপরে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণ সূত্র, যেটাকে আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র বলি, তোমরা এটা পদার্থবিজ্ঞানে পড়ো। শক্তির সৃষ্টিও নাই, শক্তির বিনাশও নাই, শুধু এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে সেটি পরিবর্তিত হয়। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। রাসায়নিক পরিবর্তন, এটা নিয়েও আলোচনা করা আশা করি লাগবে না, কারণ এটাও তোমরা জানো। রাসায়নিক পরিবর্তনে বস্তুর, আমরা বলি যে পদার্থের গঠন এবং ধর্মের পরিবর্তন ঘটে। এক রকমের পদার্থ সে নিজ ধর্ম হারিয়ে অন্য ধরনের পদার্থে পরিণত হয়ে যাবে। যেমন এখানে আমরা যদি এমনি বলি, অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেনের ধর্ম হচ্ছে যে অক্সিজেন দহনে সাহায্য করে, জ্বলতে সাহায্য করে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে উল্টো, কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। জ্বলতে সাহায্য করে, এটা নিভাতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানকার অক্সিজেনের ধর্ম এবং কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে যে ভিন্ন। রাসায়নিক পরিবর্তনে এক রকমের পদার্থ তার নিজ ধর্ম হারিয়ে অন্য রকমের পদার্থে পরিণত হবে। এবং এটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই পরিবর্তনটা স্থায়ী, এটাকে সহজে আমরা পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারি না। ধরো আমরা পানিকে বরফে পরিণত করলাম, আবার আমরা পানিকে বরফে পরিণত করলাম ঠান্ডা করার কারণ, আবার আমি যদি বরফটাকে বের করে রাখি খুব সহজে সেটা পানিতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনে পদার্থের ধর্ম ঠিক থাকে। বরফ সেটা H2O, পানি সেটাও H2O, সে কারণে এখানে H2O, তাহলে তাদের গঠনে কোনো পরিবর্তন হয়নি এবং সে কারণে ধর্মও কোনো পরিবর্তন হবে না। কিন্তু রাসায়নিক পরিবর্তনে বস্তুর ধর্মের পরিবর্তন ঘটবে। তো এগুলো একটু তোমরা দেখে নিবা। এরপরে আসো তাপ উৎপাদী বিক্রিয়া। তো এটাও তোমরা 9-10-এ পড়েছো, যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে আমরা আর একটা শব্দ লাগিয়ে দিয়েছি, তাপ উৎপাদী বিক্রিয়ায় ওই বিক্রিয়া সিস্টেমে যে তাপমাত্রা সেটা বেড়ে যায়, যে পাত্রে বিক্রিয়া ঘটায় সে পাত্রটা দেখা যায় যে গরম হয়ে যায়। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য লিখে রাখলাম। এটা যদি ধরো আমরা একটু বুঝে নিই সেই বৈশিষ্ট্যগুলো। ধরো এটা আমি এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার অংশ দেখিয়েছি একটা লেখচিত্রের মাধ্যমে। তো এদিকে হচ্ছে যে আমাদের শক্তি, আর এদিকে হচ্ছে বিক্রিয়ার অক্ষ। এটা পেইন্টে করা বলে লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, তোমরা একটু এমনি জাস্ট বুঝে রাখো। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়ক যেগুলো বিক্রিয়ক তাদের শক্তি বা এনথালপি থাকে যে বেশি। এনথালপি এটা আমরা পড়বো, এনথালপিও এক প্রকার শক্তি। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের এনথালপিটা বেশি, উৎপাদের এনথালপিটা কম। তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে আসবে তখন সে শক্তি ওই সিস্টেমে ছেড়ে দেবে, অর্থাৎ শক্তি উৎপন্ন হবে। আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হয়ে যে আমরা নেগেটিভ, সেটা এই কারণে আমরা এই ডেল্টা এইচ এর সূত্রটা হচ্ছে যে উৎপাদের এনথালপি থেকে, এখানে এইচপি দিয়ে প্রোডাক্ট বোঝানো হয়েছে, প্রোডাক্ট এনথালপি দিয়ে এইচ থেকে আমরা বিক্রিয়কের এনথালপি বাদ দিয়ে থাকি। তো যেহেতু এই ক্ষেত্রে এইচপির মানটা এইচপি ইজ লেস দ্যান এইচআর,
সেই কারণে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা আমরা লিখি যে নেগেটিভ। এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা তাপ উৎপন্ন হয়েছে বোঝায়। তুমি ডেল্টা এইচ এর মান -92 আমরা যদি কিলোজুল লিখি, এটা দিয়ে বুঝবো যে এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়েছে। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক তার বিপরীত অবস্থা। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি এনথালপি হবে বেশি, বিক্রিয়কের এনথালপি হবে কম। তাহলে বিক্রিয়ককে যদি উৎপাদে যেতে হয় তাহলে শক্তি শোষণ করে যেতে হবে। সেই কারণে এই ক্ষেত্রে যে এটার উল্টো হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ডেল্টা এসটা আমাদের পজিটিভ চলে আসবে, কারণ এই ক্ষেত্রে এইচ আর ছোট, এসপি বড়। পজিটিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সেই বৈশিষ্ট্যগুলো আমি লিখে রেখেছি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের এনথালপি বিক্রিয়কের এনথালপির চেয়ে কম। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক। এখানে ঋণাত্মক দিয়ে আমরা বুঝি যে তাপ উৎপাদন বোঝানো হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়কের এনথালপি উৎপাদের এনথালপির চেয়ে কম, আর ডেল্টা এইচ এর মানটা এখানে ঋণাত্মক, আর ঋণাত্মক দিয়ে আমরা বুঝি তাপ উৎপন্ন হবে। তাপহারীগুলো তোমরা একটু দেখে নেবা, আশা করি এটা সহজ বিষয়, তোমরা পারবে। বৈশিষ্ট্যগুলো এটার ঠিক উল্টো। এবার আসো অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি বোঝার জন্য আমরা যদি একটা উদাহরণ এরূপ বিবেচনা করি, ধরো আমরা একটা পাত্রে একটা লোহার টুকরাকে নিলাম। এটা হচ্ছে যে একটা লোহার টুকরা। আর একটা পাত্রে নিলাম, মনে করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা যদি এই রূপ বিবেচনা করি, আমরা এই বিক্রিয়াটি ঘটাবো আমাদের কেমিস্ট্রি ল্যাবে। তাহলে প্যারাস ক্লোরাইড হবে এবং হাইড্রোজেন গ্যাস হবে। তো যেহেতু এটা একটা রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনে অবশ্যই তাপশক্তির হয় শোষণ ঘটবে, না হয় উদ্গীরণ ঘটবেই। হয় শোষণ, না হয় উদ্গীরণ। এখন আমি যদি বলি এই বিক্রিয়াটা আমাদের তো একতলায় না ঘটিয়ে আমরা এই একই বিক্রিয়াটাকে আমরা 10 তলায় ঘটালাম, তাহলে কি তাপীয় পরিবর্তন কি একই হবে নাকি ভিন্ন হবে? তো ধরো আমরা তাপীয় পরিবর্তন চিন্তার আগে যদি একটু শক্তির দিকে, যদি আমাদের পদার্থবিজ্ঞানে তো আমরা অনেক শক্তি নিয়ে আলোচনা করি। আমাদের এই লোহার টুকরা এটা একতলায় ছিল, এটাকে আমরা উঠিয়ে নিয়ে গেছি 10 তলায়। স্বাভাবিকভাবে এর মধ্যে সঞ্চিত শক্তি বেড়ে যাবে, কারণ আমরা জানি যে পদার্থের যে শক্তি সেটা যদি স্থিতিশক্তি হিসেবে ধরা হয় তাহলে সেটা mgh। এত লোহার টুকরা একই আছে, m এর মান স্থির, g এর মানও স্থির। উচ্চতা যেহেতু একতলা থেকে 10 তলা অনেক উপরে, তাহলে এর মধ্যে আমাদের স্থিতিশক্তিটা বেড়ে যাবে। ঠিক অনুরূপে HCl এর বেলায়ও একই ঘটবে। উচ্চতা আমরা যদি 10 তলায় নিয়ে যাই, কিন্তু আমরা যদি এটার বিক্রিয়া তাপের কথা যদি চিন্তা করি, এই ক্ষেত্রে ডেল্টা এইচ যা হবে
মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ যা হবে এটা যদি এক্স হয় তাহলে এইখানকার বিক্রিয়ার জন্য ডেল্টা এস এর মান হবে এক্স। এটার কারণ হচ্ছে যে এই বিক্রিয়াটাকে তুমি নিচতলায় ঘটাও দশতলায় ঘটাও, এইখানে যেসব বন্ধনের ভাঙাগরণ হবে ঠিক দশতলায় ঘটালে একই বন্ধনগুলোর ভাঙবে, একই বন্ধনগুলো সৃষ্টি হবে। তো সেহেতু বিক্রিয়া তাপের কোনো পরিবর্তন হবে না যদি বিক্রিয়া পরিবেশের তাপমাত্রা, চাপ এগুলো স্থির থাকে, একই হয়। নিচতলায়ও যে চাপ ছিল, তাপমাত্রা চাপ ছিল, দশতলায়ও যদি একই তাপমাত্রা একই চাপ থাকে তাহলে বিক্রিয়া তাপের মানের কোনো পরিবর্তন হবে না। তো এই যে আমাদের যে লোহার টুকরা, সে টুকরাটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যে আমরা জানি যে একটা আকর্ষণ থাকে বা বন্ধন থাকে, সেটাকে আমরা বন্ধন শক্তি বলি। আবার কণাগুলো সবসময় কাঁপাকাঁপি করে, যদি তরল হয় সেটা স্থানান্তরিত হতে পারে, সেটা যদি গ্যাস হয় তার মধ্যে একটা রোটেশনও থাকে। তাহলে এই যে পদার্থটার যে ভিতরকার শক্তি রাসায়নিক বিক্রিয়ায়, সে ভিতরকার শক্তি বন্ধন শক্তিটার পরিবর্তন হয়, বন্ধন যেগুলো ভাঙে, বন্ধন যেগুলো সৃষ্টি হয় সেগুলোর ব্যাপার জড়িত। সেজন্য অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা বলি যে একটা পদার্থের অন্তর্নিহিত শক্তি। এটা পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা এমজিএস দিয়ে বিবেচনা করি সেই রূপ নয়। সাধারণত এই কণাগুলোর মধ্যে যে বন্ধন শক্তি, এই কণাগুলোর যে কম্পন শক্তি, স্থানান্তর শক্তি, আবর্তন শক্তি, এই শক্তিগুলোকে আমরা বলি যে অভ্যন্তরীণ শক্তি। আর রাসায়নিক বিক্রিয়ায় এই অভ্যন্তরীণ শক্তির বা এনথালপির পরিবর্তন ঘটে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যে একটা পদার্থের ভিতরকার অন্তর্নিহিত শক্তি, একটা পদার্থের অন্তর্নিহিত শক্তি। এটাকে আমরা ই বা ইউ দিয়ে লিখি, কোনো কোনো বইতে ই পাবা, কোনো কোনো বইতে ইউ পাবা। তো এই শক্তিটা তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোনো পদার্থের একটা অন্তর্নিহিত শক্তি। এই শক্তিটাকে আমরা ই বা ইউ দিয়ে প্রকাশ করে থাকি। তো এই ই বা ইউ অর্থাৎ অন্তর্নিহিত শক্তিটা আমি একটু আগে যেটা বললাম, এটা এই আমাদের যে বন্ধন ভাঙা গড়ার সেটা অভ্যন্তরীণ স্থিতিশক্তি, আর সে যে অনুপরমাণুগুলোর যে কম্পন, ঘূর্ণন, স্থানান্তর, সেগুলোকে আমরা অভ্যন্তরীণ গতিশক্তি বলি। আর অভ্যন্তরীণ শক্তির মানটা পদার্থের গঠন প্রকৃতির উপর, চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করবে। সেটা স্বাভাবিক। তুমি এই আয়রনের বা সাথে সোডিয়াম, বা আমি HCl, H2SO4 বা সোডিয়াম ক্লোরাইড, এক একটা পদার্থের গঠন এক এক রকম। ওখানে অণু, পরমাণু বা আয়ন যেগুলো আছে তাদের মধ্যকার বন্ধন শক্তি এক এক ক্ষেত্রে একরকম। হাইড্রোজেনের যে বন্ধন শক্তি, ক্লোরিন বন্ধন শক্তি একরকম নয়। সেজন্য পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভর করবে, চাপের উপর ডিপেন্ড করবে। চাপটা অবশ্য গ্যাসীয় পদার্থ হলে সেই ক্ষেত্রে তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। তো তাপমাত্রা বৃদ্ধিতে এটা পদার্থের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এটা সহজ হিসাব। তাপমাত্রা বৃদ্ধি করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ এই বিষয়গুলো তাদের মধ্যে যে কম্পন বা ঘূর্ণন, আমরা যখন কোনো পদার্থকে তাপ দিই কণাগুলোর ছুটাছুটি বেড়ে যায়, তাদের যে কম্পন সেটা বেড়ে যায়, সেই কারণে অভ্যন্তরীণ শক্তিও বেড়ে যায়। তো আমরা এই রসায়নে অভ্যন্তরীণ শক্তির সাথে আর একটা বিষয় আলোচনা করি, এটা হচ্ছে এনথালপি। এটাও শক্তি। তো এই শক্তিটা তোমরা এই তোমাদের পদার্থবিজ্ঞানও পড়ো। এটা হচ্ছে একটা পদার্থের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমে
যে চাপ এবং আয়তন তাদের গুণফলজনিত শক্তি ই এর সাথে পিভি শক্তি যদি যোগ করি তাহলে সেই শক্তিটাকে আমরা বলি এনথালপি। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির সাথে যদি আমরা ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফল, তোমরা জানো পিভি কেন এটাকে শক্তি বলা হয় সেটা তোমরা জানো পদার্থবিজ্ঞানে, তারপরও আমি যদি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কেন পিভিকে শক্তি বলতেছি। তাহলে পিভি সমান চাপ ইন্টু আয়তন। তো চাপ সমান আমরা লিখলাম বল বাই ক্ষেত্রফল, আর আয়তন ক্ষেত্রফলের সাথে যদি আয়তন কাটাকাটি করি তাহলে আমাদের রইল বল ইন্টু দৈর্ঘ্য। তো বল ইন্টু সরণ, এটাকে আমরা বলতে পারি কাজ বা শক্তি, এই কারণে আমরা পিভিকে শক্তি বলি। তাহলে আমাদের যে অভ্যন্তরীণ শক্তি ই, তার সঙ্গে এই পিভি শক্তি যদি আমরা যোগ করে দিই তাহলে এই রাশিটাকে প্রকাশ করার জন্য আমরা তাপগতিবিজ্ঞানে এইচ অর্থাৎ এনথালপি ব্যবহার করি। এটাকে বলতেছি এনথালপি, গাণিতিকভাবে এইচ ইকুয়াল টু ই প্লাস পিভি, বা আমরা এটাকে এইচ ইকুয়াল লিখতে পারি যে ইউ প্লাস পি। তো এনথালপি সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে এটা একটা তাপগতি অপেক্ষক। এনথালপি একটি তাপগতি অপেক্ষক বা অবস্থা নির্ভর রাশি। এর অর্থ হচ্ছে যে এই এনথালপির মানটা ভৌত অবস্থার উপর নির্ভর করবে, বস্তুর ভৌত অবস্থার উপর নির্ভর করবে। তুমি যদি পানি এবং বরফ, জলীয় বাষ্প, এই তিনটার ক্ষেত্রে আমরা যদি এনথালপি বা অভ্যন্তরীণ শক্তির কথা চিন্তা করি তাহলে জলীয় বাষ্পের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা এনথালপি বেশি হবে। কারণ একটু আগে আমরা দেখলাম তাপমাত্রা বৃদ্ধি করলে এই কণাগুলোর কম্পন, ঘূর্ণন এগুলো বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে তার মধ্যে গতিশক্তি বেড়ে যাবে। সেই কারণে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর অভ্যন্তরীণ শক্তি যদি ই বেড়ে যায় তাহলে এইচও বেড়ে যাবে। তাহলে এনথালপির মানটা কার উপর ডিপেন্ড করবে? এনথালপির মানটা পদার্থের যে ভৌত অবস্থা এবং তাপমাত্রা, চাপ এগুলোর উপর ডিপেন্ড করবে। কিন্তু এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ, এই মানটা পরিবর্তনের ধারা বা পথের উপর নির্ভর করবে না। আমরা যদি এই বিষয়টা একটু যদি বুঝে নিই যে এনথালপির মান পরিবর্তনের ধারার উপর বা পথের উপর নির্ভর করবে না, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে, ধরো আমরা যদি এরকম একটা বিষয় চিন্তা করি, আমরা একটা পদ্ধতি বিবেচনা করলাম কার্বন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। তাহলে সহজ, আমরা জানি কার্বনকে যদি পর্যাপ্ত অক্সিজেনে যদি দহন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাব। এটা যেহেতু রাসায়নিক পরিবর্তন, এখানে একটা এনথালপির পরিবর্তন বা তাপশক্তির পরিবর্তন ঘটবে এই ক্ষেত্রে। তো এটা আমরা যদি এক্স ধরি, ঠিক একইভাবে আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতি বিবেচনা করলাম, কার্বনকে আমরা স্বল্প পরিমাণ অক্সিজেনে দহন করলাম, পর্যাপ্ত দিলাম না। তো তোমরা যদি কখনো গ্যাস বার্নার ল্যাবে, অধিকাংশ আমাদের উচ্চ মাধ্যমিক ল্যাবগুলোতে অবশ্য গ্যাস বার্নার নেই, ওখানে একটা বুনসেন বার্নার, যেটা প্রথম অধ্যায়ে নিচের দিকে একটা নব থাকে, ওটা আমরা ঘুরিয়ে সেটাকে বায়ু নিয়ন্ত্রণ করতে পারি। তো অক্সিজেনটা যদি পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমার প্রথমে হবে কার্বন মনোক্সাইড,
এবং পরে আমরা সে কার্বন মনোক্সাইডকে আবার পুনরায় অক্সিজেনে দহন করে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে পরিবর্তনের ধারা হচ্ছে 2 ধাপ, ভেঙে ভেঙে হলো। এটা সরাসরি হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্র তাপীয় পরিবর্তনটা একই থাকবে। ধরো বুঝার সুবিধার্থে আমরা একটু আমাদের সহজ হিসাব যদি চিন্তা করি, ধরো আমার বাসা হচ্ছে পেপসিতে, আবাসিক, তো আমি সরাসরি আমাদের কলেজে যেতে পারি, রিক্সা নিয়ে সরাসরি চলে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তাপীয় পরিবর্তন হিসেবে যদি চিন্তা করি, এখানে যা হবে, যদিও এরকম একটা বিষয় আমরা বুঝার সুবিধার্থে নিচ্ছি ঠিক, কিন্তু আমি যদি এরকম হয়, আমি প্রথমে পেপসি থেকে বদ্দারহাট গেলাম, তারপর সেখান থেকে আবার কলেজে গেলাম, তাহলে এটা 2 ধাপে ঘটলে এই ক্ষেত্রেও তাপীয় পরিবর্তনের মানটা আমরা একই হবে। এখানে তোমার প্রাথমিক অবস্থা, এটা শেষ অবস্থা, এখানেও এটা প্রাথমিক, এটা শেষ। তাহলে এনথালপি একটি তাপগতি অপেক্ষক, এর অর্থ হচ্ছে এনথালপির মান, এটা অবস্থা নির্ভর রাশি, এটা ভৌত অবস্থার উপর ডিপেন্ড করবে। আমি আবারও বলছি, পানি, জলীয় বাষ্প, বরফ, তিনটার এনথালপি 3 রকমের হবে। এই ক্ষেত্রে জলীয় বাষ্পের এনথালপিটা বেশি হবে। তবে আমরা সাধারণত একটা পদার্থের এনথালপি সরাসরি পরিমাপ করতে পারি না। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে এনথালপির কী পরিবর্তন হলো, অভ্যন্তরীণ শক্তির কী পরিবর্তন হলো, সেটা পরিমাপ করতে পারি। এনথালপিকে, কোনো পদার্থের এনথালপি বা অভ্যন্তরীণ শক্তিকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পরিমাপ করতে পারি, বা এনথালপির পরিবর্তনটা পরিমাপ করতে পারি। তাহলে এটা একটা তাপগতীয় অপেক্ষক। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এটা আমি পরিবর্তনের ধারার উপর ডিপেন্ড করবে না। এটা 1 ধাপে ঘটিয়েছি, এটা 2 ধাপে ঘটিয়েছি, কিন্তু এই 1 ধাপে ঘটালেও তাপীয় পরিবর্তন যা হবে, 2 ধাপে ঘটালেও তাপীয় পরিবর্তন একই হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের এনথালপি এই ক্ষেত্রে যা হবে, এই ক্ষেত্রেও তা হবে। এরপরে আসো বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি। আমরা সহজভাবে বললে বিক্রিয়া তাপ বলতে বোঝায় যে কোনো একটা বিক্রিয়া সংঘটনকালে ওই বিক্রিয়াটি পরিবেশ থেকে যে পরিমাণ তাপ শোষণ করবে বা পরিবেশে যে পরিমাণ তাপ নির্গত করবে, সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এটা সহজভাবে বললে, কিন্তু আমরা যদি একটু নিখুঁতভাবে যদি সংজ্ঞায়িত করতে চাই, সেটা আমরা এভাবে করে বলি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়ক সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপশক্তি শোষিত বা উৎপন্ন হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। ধরো আমরা বিষয়টা বোঝার জন্য আমরা এরকম একটা উদাহরণ নিচ্ছি। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো। এনথালপিগুলো বা অভ্যন্তরীণ শক্তিগুলো যেহেতু ভৌত অবস্থার উপর নির্ভর করে, আমরা সাধারণত যখন তাপ রাসায়নিক সমীকরণ তাপীয় পরিবর্তন দেখায়, তখন আমাদের উচিত হবে যে ভৌত অবস্থাগুলো পাশে উল্লেখ করা।
তো এই ক্ষেত্রে আমাদের আমরা যদি এভাবে সমতা করি 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে যদি 2 মোল পানি হয়, এই ক্ষেত্রে তখন বিক্রিয়া তাপের মানটা 572 কিলোজুল হয়ে থাকে। কিন্তু আমরা যদি এই বিক্রিয়াটাকে এভাবে 1 নম্বরের মতো সমতা না করে আমরা যদি 2 নম্বরের মতো করে সমতা করি, এই তখন বিক্রিয়া তাপটা তোমরা একটু বুঝে নিও এখানে, হ্যাঁ, ভালোভাবে লেখা যাচ্ছে না পেনটে। তো এই ক্ষেত্রে ডেল্টা এইচটা হচ্ছে যে আমাদের -286 কিলোজুল। এই ক্ষেত্রে আমরা সমতা করলাম যে এভাবে করে 1 মোল হাইড্রোজেন অর্ধ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি, এখানে 2 মোল পানি, এখানে 1 মোল পানি। সেজন্য এই বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি সংজ্ঞায়িত করার সময় আমরা এভাবে করে থাকি যে কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ, এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে, এখানে 1 মোল হাইড্রোজেন অর্ধ মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে। এই সংজ্ঞাটা একটু বড়, তোমরা ভেঙে ভেঙে বলিও পড়ো, তাহলে মনে থাকবে। আমি আবার বলছি, কোনো বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ মতে বিক্রিয়কসমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় বা তাপশক্তি শোষিত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। দেখো এখানে সমতাটা গুরুত্বপূর্ণ, সমতার ভিন্নতার জন্য বিক্রিয়া তাপের মানটাও ভিন্ন হয়ে যায়। সেজন্য আমরা যখন কোনো তাপ রাসায়নিক সমীকরণ লিখব আমাদের উচিত হবে অবশ্যই ভৌত অবস্থাগুলো উল্লেখ করা এবং সমতা সাধন করা। সমতা সাধন অবশ্যই বাধ্যতামূলক, এটা করতেই হবে। তাহলে আমরা বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপির সংজ্ঞাটা বুঝে নিলাম। তো তার সাথে আর একটা শব্দ আমরা প্রমাণ বিক্রিয়া তাপ, প্রমাণ বিক্রিয়া তাপ। আমরা যে এখানে যে এই তাপের মানটা লিখলাম এই জায়গায়, তো এই মানটা এইখানে যে আমরা লিখলাম, ধরো এই বিক্রিয়াটার জন্য 184 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়েছে, কিন্তু এটা যদি এখানকার কন্ডিশন তাপমাত্রা চাপ যদি ভিন্ন হয়, এই তাপের পরিবর্তনের মানটাও ভিন্ন হয়ে যাবে। সেজন্য আমাদের তাপগতিবিজ্ঞানে বিক্রিয়া তাপগুলোর মান নির্ণয়ের সুবিধার্থে একটি প্রমাণ অবস্থা বিবেচনা করা হয়েছে। তোমরা পদার্থবিজ্ঞানও পড়ো, এসটিপি, এসএটিপি। তো সেটা হচ্ছে যে আমরা এখানে যে প্রমাণ অবস্থা বলতে যেটা বোঝানো হয়েছে, তাপগতিবিজ্ঞানের ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298, অর্থাৎ বিক্রিয়াটির ঘটানো হচ্ছে ধরে নেওয়া হচ্ছে 25 ডিগ্রি বা 298, আর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। কারণ এই একই বিক্রিয়া যদি আমরা যদি বিক্রিয়ার পরিবেশের তাপমাত্রা যদি 25 না রেখে যদি সেটা যদি আমরা যদি 70, 80 ইত্যাদিতে ঘটাই, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া তাপের মানটা কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। তাহলে প্রমাণ বিক্রিয়া তাপ বলতে আমরা যেটা বুঝব, এটা হচ্ছে যে প্রমাণ অবস্থায় কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়া তাপ। তো প্রমাণ অবস্থা বলতে আমরা যেটা বললাম 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়া তাপকে আমরা বলি প্রমাণ বিক্রিয়া তাপ। আমরা এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ই, তার সঙ্গে এনথালপির পরিবর্তনের একটু সম্পর্ক একটু ঝটপট দেখে নেব। এটা সহজ, যে আমরা এই একটু আগে জানলাম যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল হচ্ছে যে উৎপাদের এনথালপি বিয়োগ বিক্রিয়কের এনথালপি। তো এনথালপির জায়গায় তোমরা
এখানে এইচপি বা এইচআর যেটাই বলি, এইচপি হচ্ছে উৎপাদন এনথালপি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যোগ পিবি। বিক্রিয়কের এনথালপি এটা আমরা পেলাম যে একই রকম, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যোগ পিবি। মানগুলো যদি আমরা বসাই, এখান থেকে ইপি মাইনাস ইআর যদি রাখি, আর এখান থেকে পি কমন নিলে বিপি মাইনাস ভিআর, তাহলে ডেল্টা এর সমান আমরা পাবো ইপি মাইনাস ইআরকে আমরা ব্যবহার করলাম ডেল্টা ই, আর পি ইন্টু ভিপি মাইনাস ভিআরকে আমরা ডেল্টা ভি দিয়ে লিখতে পারি। তাহলে এই 1 নাম্বার সমীকরণটা হচ্ছে আমাদের এই এনথালপির পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক। আমরা এনথালপির পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে অন্যভাবেও হিসাব করতে পারি। দেখো আরেকটা সিস্টেম আমরা করেছি এখানে নিচে, এসপি মাইনাস এসআর এনথালপির পরিবর্তন। তো এনথালপির জায়গায় আমরা যদি অভ্যন্তরীণ শক্তি যোগ পিবি, অভ্যন্তরীণ শক্তি যোগ পিবি, প্রোডাক্ট হলে প্রোডাক্ট, বিক্রিয়ক হলে বিক্রিয়ক, তাহলে এখানে পিভিপি মাইনাস পিভিআর। তো তোমরা গ্যাসের ক্ষেত্রে জানো পিভি সমান এনআরটি, সেটা যদি প্রয়োগ করি তাহলে এখানে ইপি মাইনাস ইআর, এটাকে আমরা আরেকটা লাইন যদি ভেঙে লিখি, তাহলে আমরা এটার থেকে ইপি মাইনাস ইআর আর পিভিপি মাইনাস পিভিআর, তো এখান থেকে যদি ইপি মাইনাস ইআরকে আমরা ডেল্টায় লিখলাম, পি যদি কমন নাও তাহলে আমরা পাবো যে পিভিপির জায়গায় আমরা বসালাম এনআরটি, আর এই জায়গায় বসালাম তাও এনআরটি, বিক্রিয়কের বেলায় আর, আর উৎপাদের বেলায় পি। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম যে ডেল্টা ই এনপি মাইনাস, এই দুটোর থেকে আরটি কমন নিয়ে ফেলবে এনপি মাইনাস এনআর, তাহলে এনপি মাইনাস এনআরকে আমরা লিখলাম ডেল্টা এন। তাহলে আমরা আরেকটা রিলেশন করলাম, ডেল্টা এর সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এনআরটি। তো এইটা আমরা একটু জেনে রাখলে হবে, হয়তো গণিতে এটা দিয়ে এখনও পর্যন্ত আসেনি, যদিও কোনো ক্ষেত্রে আমাদের এমসিকিউতে দেয়, তাহলে সেক্ষেত্রে যেন আমরা করতে পারি এই দুটা সমীকরণ, ডেল্টা এর সমান ডেল্টা ই প্লাস পি ডেল্টা বি, বা ডেল্টা এর সমান ডেল্টা ই ডেল্টা এনআরটি। এটা আমাদের জন্য সহজ, এটা দিয়ে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সম্পর্ক খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদেরকে যদি সম্পর্ক নির্ণয় করতে বলে যে বিক্রিয়ার ক্ষেত্রে H2 প্লাস I2 2H এর ক্ষেত্রে ডেল্টা এইচ ও ডেল্টা ই এর মধ্যে সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্র দিয়ে করি, এখানে বিক্রিয়ক 1 মোল 1 মোল, তাহলে 2 মোল, উৎপাদও 2 মোল, তাহলে ডেল্টা এন এর মান হবে যে 0। বা আয়তনের যদি চিন্তা করো, এখানে 1 মোল গ্যাস 2 মোল গ্যাস, এদিকেও 2 মোল গ্যাস, তো 2 মোল, এদিকে বিক্রিয়কের 2 মোল গ্যাসের আয়তন যা, উৎপাদের 2 মোল গ্যাসের, তোমরা জানো যে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে 22.4, আবার 1 মোল আয়োডিন গ্যাসের আয়তন এসটিপিতে 22.4, অর্থাৎ এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মানও 0, ডেল্টা ভি এর মানও 0। এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ই এবং ডেল্টা এস সমান হবে। দ্বিতীয় আমরা আরেকটা বিক্রিয়া যদি বিবেচনা করি, এটাতে দেখো বিক্রিয়ক 1 মোল, উৎপাদ 1 মোল যোগ 1 মোল, অর্থাৎ
এক্ষেত্রে বিক্রিয়ক 2 মোল, উৎপাদক 1 মোল। তাহলে ডেল্টা এন এর মান উৎপাদক 2 থেকে বিক্রিয়ক 1 যদি চলে যায়, ডেল্টা এন এর মান হবে যে 1। তো ডেল্টা এন এর মান যদি 1 হয়, তাহলে আমরা এই সম্পর্কটা যদি বসাই এখানে, ডেল্টা এন এর মান 1, তাহলে ডেল্টা ই সমান, এই বিক্রিয়াটার জন্য আমরা এখানে আরেকটা লাইন যদি লিখি, ধরো ডেল্টা এন ইজ ইকুয়াল হবে যে আমাদের এনপি মাইনাস এনআর। তো এই বিক্রিয়াটার জন্য এনপি হচ্ছে 2, এনআর হচ্ছে 1, তাহলে ডেল্টা এন এর মান হচ্ছে যে 1। তাহলে ডেল্টা এন এর মান যদি 1 হয়, আমরা যে সম্পর্কটা এখানে লিখলাম, ডেল্টা এস সমান ডেল্টা ই প্লাস ডেল্টা এন আরটি, তাহলে এখানে তুমি 1 বসে দিলে ডেল্টা এস সমান ডেল্টা ই প্লাস আরটি পাবা। তাহলে অর্থাৎ এক্ষেত্রে আমাদের সমীকরণটা দাঁড়াবে যে এটা। সেই কারণে এই বিক্রিয়াটার জন্য ডেল্টা এস সমান আমরা পেলাম যে এই বিক্রিয়াটার জন্য ডেল্টা এস সমান ডেল্টা ই প্লাস আরটি। তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস বড় হবে, ডেল্টা ই ছোট হবে। আমরা আরেকটা বিক্রিয়া বিবেচনা করলাম অ্যামোনিয়ার উৎপাদনে। এই ক্ষেত্রে আমাদের যেটা বিক্রিয়ক হচ্ছে যে 4 মোল আর উৎপাদক হচ্ছে 2 মোল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি হিসাব করি 4 বিয়োগ 2, তাহলে এটা আসবে যে আমাদের -2। 3 নাম্বার বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মানটা আসবে -2। তাহলে এই ক্ষেত্রে তখন আমাদের 3 নাম্বার বিক্রিয়ার জন্য রিলেশনটা হবে ডেল্টা এস সমান ডেল্টা ই মাইনাস 2 আরটি। অর্থাৎ 3 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটার জন্য আমাদের রিলেশনটা আসবে যে এটা -2 আরটি হয়ে যাবে এই 3 নাম্বার বিক্রিয়ার জন্য। সেই কারণে এই ক্ষেত্রে ডেল্টা এস এর মানটা ডেল্টা ই থেকে ছোট হবে। 10 নাম্বারটা এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, এটা তোমরা দেখতে চাইলে একটু দেখে নিও। আমি এখানে একটু পজ করছি, তোমরা একটু দেখে নিও। আমি ধীরে ধীরে, তোমরা একটু দেখে নিও। দশ নাম্বারটাও তোমরা একটু দেখে নিও, এগুলি সহজ। জাস্ট স্থির আয়তনে বিক্রিয়া তাপ আর স্থির চাপে বিক্রিয়া তাপ এবং অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্ক। এবার আসো তাপ রাসায়নিক সমীকরণ। আমরা তো রাসায়নিক সমীকরণ কাকে বলে জানি, খুব সহজ, যে কোনো বিক্রিয়ায় যা ঘটে তা বিক্রিয়ায় জড়িত বস্তুসমূহের সংকেত এবং অন্য কতিপয় চিহ্নের মাধ্যমে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্তভাবে প্রকাশের পদ্ধতিকে বলি রাসায়নিক সমীকরণ। কিন্তু ওই রাসায়নিক সমীকরণকে কখন আমরা তাপ রাসায়নিক সমীকরণ বলবো? আমরা সহজভাবে বলি যে রাসায়নিক সমীকরণে ওই বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপকে প্রকাশ করা হয়, তাপ শক্তিকে দেখাতে হবে। তবে এখানে আরেকটা কথা প্রয়োজন, যে বিক্রিয়াটাকে অবশ্যই সমতা করতে হবে এবং ভৌত অবস্থাগুলো উল্লেখ করতে হবে। তো যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা উল্লেখপূর্বক তাপ পরিবর্তনকে দেখানো হয়,
সেই রাসায়নিক সমীকরণকে আমরা বলবো তাপ রাসায়নিক সমীকরণ। অর্থাৎ তুমি কোনো বিক্রিয়ায় যদি তাপের পরিবর্তন দেখাও তাহলে সেই বিক্রিয়াকে আমি তাপ রাসায়নিক সমীকরণ বলবো। যেমন এখন আমি এখন যে বিক্রিয়াটা এখানে লিখলাম কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমি রাসায়নিক সমীকরণ বলবো, কিন্তু তাপ রাসায়নিক সমীকরণ বলবো না। কিন্তু যখনই আমি এটাতে তাপীয় পরিবর্তন দেখাবো, এই তাপের পরিবর্তন দেখাবো, তখন এটাকে আমি তাপ রাসায়নিক সমীকরণ বলবো। তো তাপ রাসায়নিক সমীকরণ লিখতে আমাদের কতগুলো নিয়ম অনুসরণ করতে হয় একটু জেনে রাখলেই হবে। ভৌত অবস্থাগুলো লিখতে হয়। ভৌত অবস্থা লেখার ক্ষেত্রে আমি এখানে তোমরা জানো কঠিন হলে সলিড থেকে অ্যাস লিখতে হয়, তরল হলে লিকুইড সেখান থেকে অ্যাল লিখতে হয়, গ্যাস হলে জি সেখান থেকে জি লিখতে হয়, ব্যাপর বাষ্প হলে ভিএপি লিখতে হয়, হ্যাঁ, জলীয় দ্রবণ হলে অ্যাকোয়াস সেজন্য অ্যাকিউ লিখতে হয় অ্যাকোয়াস সলিউশন থেকে, অ্যালকোহলীয় দ্রবণ হলে অ্যালকোহলিক সলিউশন ওখান থেকে আমরা অ্যালসি লিখি। আর বহুরূপী মৌল সেটা গ্রাফাইট হলে সেটাও কার্বন, হীরক হলেও কার্বন, তখন আমি কার্বন লিখে ব্র্যাকেটে গ্রাফাইট লিখে দিব, কার্বন লিখে ব্র্যাকেটে হীরক লিখে দিব। বিক্রিয়াটাকে অবশ্যই সমতা করতে হবে এবং তাপীয় পরিবর্তনকে দেখাতে হবে। তাপীয় পরিবর্তনের ব্যাপারটা আমরা জানি ডেল্টা এস দিয়ে প্রকাশ করি, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস ঋণাত্মক, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস ধনাত্মক। এরপরে অবস্থা পরিবর্তনগুলো একটু আলোচনা করে দিই, এটা কারণ এগুলো এই পড়াগুলো সহজ। অবস্থা পরিবর্তন তাপ এক অবস্থা থেকে অন্য অবস্থায়, তুমি যদি কঠিন বস্তুকে তরল বস্তুতে পরিণত করো তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি গলন প্রক্রিয়া। তাহলে এই গলন প্রক্রিয়ায় যে তাপীয় পরিবর্তন সেটাকে আমরা বলবো গলন তাপ। তো হিসাবটার জন্য কতটুকু বস্তুকে আমরা বিবেচনা করব, সবসময় হিসাবটা হবে 1 মোল কঠিন পদার্থ, 1 মোলের জন্য হিসাবটা আমাদেরকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, তো এখানে আমি উদাহরণ দিয়েছি, কঠিন পদার্থের চেয়ে সাধারণ কঠিনের চেয়ে আয়নিক কঠিন পদার্থের গলন তাপের মান বেশি, কারণ এখানে তড়িৎ আকর্ষণ বল। যেমন চিনি নিতে পারো, চিনি হচ্ছে সমযোজী, কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে যে আয়নিক। চিনিকে গলাতে যে তাপ দিতে হবে সোডিয়াম ক্লোরাইডকে গলাতে আরও বেশি তাপ দিতে হবে। এখন আমরা যদি একই আয়নিক দুটো আয়নিক যৌগ চিন্তা করলাম, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা যদি চিন্তা করি, তো নর্মালি আমরা জানি সোডিয়াম ক্লোরাইড মোর আয়নিক দেন এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে স্বাভাবিকভাবে যে আমরা যদি এখানে একটা জিনিস গলনাঙ্ক মানে গলবে কখন, আমরা তো একটা বস্তুকে যখন তাপ দিতে থাকবো সে তো শুরুতে গলা শুরু করবে না, ওর গলনাঙ্ক যাওয়ার পরে সে গলতে শুরু করবে। হ্যাঁ, আমরা যখন সোডিয়াম ক্লোরাইড গলবে কখন, সোডিয়াম ক্লোরাইডকে আমরা কঠিন সে তাপ দিতে শুরু করলাম, করতে 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 এক সময় যখন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক মানে তাপমাত্রা 801 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন সে গলা শুরু হবে। সেই অবস্থায় তখন ওই সোডিয়াম ক্লোরাইড সে 1 মোল যদি আমরা হিসাব করি 8.58.5 গ্রাম, তখন ওই 801-এ উঠার পরে এই 58.5 গ্রাম তথা 1 মোল সোডিয়াম ক্লোরাইড তখন গলে তরল হওয়ার জন্য যে তাপ সেটা হবে যে আমাদের গলন তাপ। তাহলে আমাদের গলন তাপমাত্রায় আগে পৌঁছাতে হবে, তারপর গলতে যে তাপ। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গলবে কখন, যেটা 714 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা কেন জানি এটা এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা ম্যাগনেসিয়াম থেকে কেন বেশি, সেটা আমরা ফাজানের নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে পারি। এটাতে পোলার আয়ন কম সোডিয়াম ক্লোরাইডে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে পোলার আয়নটা বেশি, সেজন্য সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম। কিন্তু গলন তাপমাত্রা দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে গলন তাপমাত্রাটা হচ্ছে 24, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সে গলন তাপমাত্রাটা হচ্ছে 43। এটার কারণ তোমরা একটু নিজেরা ব্যাখ্যা করতে পারো কিনা দেখো, বুদ্ধি খাটাও, সহজ। এখানে আমরা যদি 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কথা চিন্তা করো, কোথায় আমাদের বন্ধনের পরিমাণ বেশি সে বিষয়টা চিন্তা করো। আশা করি তোমরা পারবে। এখানে লিখে রাখলাম।
তাহলে গলনাঙ্ক এবং গলন তাপমাত্রার মধ্যে কিছুটা পার্থক্য আছে। গলন হচ্ছে যে আমাদের কোনো একটা বস্তু যখন গলনাঙ্ক তাপমাত্রায় পৌঁছাবে তখন গলা শুরু হওয়ার পর তার এক মোলকে গলাতে যে পরিমাণ তাপ, সেটাই হচ্ছে যে গলন তাপ। আর গলনাঙ্ক হচ্ছে যে আমরা যে তাপমাত্রায় কোনো আমি কঠিন বস্তু তাপ দিতে 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 যে তাপমাত্রায় গিয়ে, এটা তাপমাত্রা, এটা তাপ। বাষ্পীকরণ তাপ একই রকম। বাষ্প হবে কখন কোনো একটা তরল বস্তুকে যদি আমি বাষ্পে পরিণত করতে চাই, তাহলে সেই তখন যে তাপের প্রয়োজন হবে সেই তাপটাকে আমরা বলবো বাষ্পীকরণ তাপ। তবে হিসাবটা সবসময় এক মোলের জন্য, হিসাবটা এক মোল, হ্যাঁ, এক মোল তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় পরিণত করতে। ঊর্ধ্বপাতন আমরা ভালো করেই জানি, কোনো কোনো পদার্থ আছে যাদেরকে তাপ দিলে সেটা গলে না, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় কঠিন বস্তুকে। তখন এক মোল কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন তাপ। এর বাইরে এগুলো আমাদের শুধু জানলেই হবে। ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথালপি, এটা আয়নিক যৌগের আয়নগুলোর মধ্যে আমাদের এক রকমের শক্তি থাকে। আয়নগুলোর মধ্যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হ্যাঁ, সেই সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নের মধ্যে যে শক্তি সেটা হচ্ছে যে আমাদের ল্যাটিস শক্তি। তো সবসময় শক্তি হিসাবের জন্য আমরা এক মোল বিবেচনা করি। তারপর ঠিক হাইড্রেশন শক্তি, আমি ধরো সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে দিব তখন সোডিয়াম আয়নকে পানি অণু আকর্ষণ করবে, ঠিক একইভাবে ক্লোরাইড আয়নও পানি অণুকে আকর্ষণ করবে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম আয়নটা পানির ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হয়, আর ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরাইড যেহেতু ঋণাত্মক, পানি অণুর ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকৃষ্ট হয়। তখন একই রকমের হিসাব, যে এক মোল ধনাত্মক বা ঋণাত্মক আয়ন পানিতে দ্রবীভূত হওয়ার সময় যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে যে হাইড্রেশন তাপ। তো এই দুটা বিষয় আমরা জেনে রাখলাম যে এটা দ্রবণ তাপে আমাদের একটু লাগে, কোন ক্ষেত্রে তাপশক্তি শোষিত হয়, কোন ক্ষেত্রে তাপশক্তি উদ্গীরিত হয়, কোন বস্তু পানিতে, কোন আয়নিক যৌগ পানিতে মিশবে, কোনটা মিশবে না, এটার পয়েন্টটা আমরা গ থেকে জানতে পারবো। যে এইসব আয়নিক যৌগের ল্যাটিস শক্তির চেয়ে হাইড্রেশন শক্তি বেশি হবে সেই সব আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়। যেসব আয়নিক যৌগের ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তি থেকে কম, তাহলে ল্যাটিস শক্তি যদি কম হয় তাহলে সে আয়নিক যৌগ পানিতে মিশবে, কিন্তু ল্যাটিস শক্তি বেশি, হাইড্রেশন শক্তি কম, সেই আয়নিক যৌগ পানিতে মিশবে না। তো এই গ নাম্বার পয়েন্টটা হচ্ছে কোন যৌগ পানিতে, কোন আয়নিক যৌগ পানিতে মিশবে, কোন আয়নিক যৌগ পানিতে মিশবে না। তখন আমরা এই টার্মটা দিয়ে ব্যাখ্যা করব ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তি, এটা আয়নিক যৌগের জন্য। আর পরমাণুকরণ তাপ, এটাও পরমাণুকরণ, কোনো মৌলিক পদার্থকে তাপ প্রয়োগ করে সে বিচ্ছিন্ন পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন সেটাকে আমরা বলি পরমাণুকরণ তাপ। তাহলে আজকে এটুকু পর্যন্ত থাকুক, আগামী দিন আমরা এই বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তারপর আমাদের জন্য গুরুত্বপূর্ণ আসলে হচ্ছে যে এখানকার গণিত, এখানকার ডেল্টা এইচ বিক্রিয়া তাপ নির্ণয়ের গণিত, গঠন এনথালপি নির্ণয়ের গণিত, দহন এনথালপি নির্ণয়ের গণিত। আমাদের দুটো গ্যাস দিল, মিথেন ইথেন, কোনটা জ্বালানি হিসেবে ভালো, সেক্ষেত্রে আমরা দহন তাপ নির্ণয়ের মাধ্যমে সেটা করব। গ্যাসের সূত্র সম্পর্কিত গণিত, এগুলো নিয়ে আমাদের আশা করি 3টা ক্লাসে শেষ করতে পারবো, 3টা বা 4টা ক্লাসে। আজকের ক্লাসটা একটু বেশি বর্ণনামূলক, তোমরা একটু নিজেরা দেখে নিবে। আমি যেহেতু এটা বর্ণনামূলক ক্লাস সেজন্য আমি কম্পিউটারে নিয়েছি, আশা করি বুঝতে পারবে তোমরা। তারপরও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।